নমস্কার সবাইকে। আজ আমি নিয়ে এসেছি একটা নতুন আর অন্য ধরনের ভিডিও। আমার আর আমার ভাইপোর ছোটবেলা স্কুল ছিল বিবেকানন্দ শিশু বিদ্যা ভবন। তো সেই স্কুলেরই মহারাজের জন্মদিন উপলক্ষে 3 দিন ধরে অনুষ্ঠান হচ্ছিল। যেহেতু মহারাজ স্বামী ভবানন্দ 100 বছর জন্মদিনে পা দিলেন, তো তার জন্য বেশ বড় করে অনুষ্ঠান হচ্ছিল এবং সকালবেলায় প্রভাত ফেরি হচ্ছিল। এখন যদিও আমি সেই স্কুলের প্রাক্তন ছাত্রী, কিন্তু আমাদেরও নেমন্তন্ন ছিল সেই প্রভাত ফেরি বা অনুষ্ঠানে। সেখানে আমাদের অনেক গার্জেন, স্কুলের ম্যাডামরা এবং স্কুলের ছোট ছোট বাচ্চারা প্রভাত ফেরিতে যোগদান করেছিল। আর স্কুলটাকেও নতুনভাবে সাজানো হয়েছিল ওই শতবর্ষ জন্মদিনের উপলক্ষে। আর মহারাজ হচ্ছেন এমন একজন মানুষ যিনি লোধা শবরদের জীবন বদলে দিয়েছিলেন, আর সেই মহারাজই শতবর্ষে পা দিলেন। তো আমাদের কাছে এটা খুব আনন্দের একটা বিষয়। এবার সেই মহারাজের জন্মদিন উপলক্ষে প্রচুর ধরনের অনুষ্ঠান ছিল। 3 দিন ধরে খুব মজা করেছিলাম আমরা। সেদিন প্রভাত ফেরির পর এখানে প্রদীপ জ্বালানোর অনুষ্ঠান ছিল। তাছাড়াও তার আগে প্রাক্তন ছাত্রছাত্রীদের নাচ বা অনেক ধরনেরই অনুষ্ঠান ছিল, যেমন পায়েস উৎসব থেকে শুরু করে। তো সেখানে প্রভাত ফেরির পর এখানে প্রদীপ জ্বালানো হচ্ছিল, যেখানে মহারাজ বসেছিলেন। আর যেহেতু বাচ্চারা প্রভাত ফেরিতে হেঁটে এসেছিল, তাই সকল বাচ্চাদেরই ওখানে লাইন দিয়ে আমাদের ম্যাডামরা কেক বিতরণ করছিল। আর স্বামী ভবানন্দ, যিনি 1955 সালে বেলুড় মঠের রামকৃষ্ণ মিশনের সন্ন্যাস ধর্মের দীক্ষা নিয়েছিলেন। তারপরে তার নাম হয় স্বামী ভবানন্দ। রামকৃষ্ণ সেবাশ্রম জমিতে তৈরি হয়েছিল রামকৃষ্ণ সেবাশ্রম বাজার। বাজার সম্পাদক জগন্নাথ মল্লিক বলেন যে মানিকপাড়া এলাকার মানুষের জীবনে মহারাজের প্রভাব নাকি অনস্বীকার্য। শতবর্ষে পৌঁছেও সেই স্বামীজির উদ্দাম কমেনি একটুও। মানিকপাড়া নির্মাণে তার হাতে এক কথায় এক বাক্যে স্বীকার করেছেন স্থানীয়রা। তাছাড়া তার এই জন্ম শতবার্ষিকীতে মেতে উঠেছিল গোটা মানিকপাড়া। আর সেই জন্যই সেখানে খিচুড়ি বিতরণের উৎসব হচ্ছিল, যেখানে প্রচুর মানুষ এসেছিল, যারা খাওয়া দাওয়া করছিল। তারপরে ছিল রাত্রেবেলা স্বামীজির জীবন কাহিনী নিয়ে একটা উৎসব, যেটা দেখানো হচ্ছিল প্রজেক্টারের মাধ্যমে। অমূল্য ভূষণ যে নাম ছিল, জানি না সত্যি নাম না নাম তাও দেখি না। রাত্রি প্রভাত হইয়াছি, সেই জনহীন কারণ এতক্ষণ অন্ধকার শব্দহীন ছিল, এখন আলোকময়। পক্ষীগুজন শব্দিত হইয়া আনন্দময় হইল। সেই আনন্দময় প্রভাতে, আনন্দময় কাননে, আনন্দ মঠে সত্যানন্দ ঠাকুর গুরু মশাই কইতেছিলেন, শুনিলেন লেখাপড়া মাথাখান বেশ ভালোই হয়েছে। কারপোলা ইয়া দেখতে পাচ্ছি আমরা বীজগণিতের ফর্মুলা নিয়ে আলোচনা করব। শুনেন, ভজন কামাখ্যা তিনি শুনছিলাম একজন বিপ্লবী ঠিক চট্টগ্রাম মাস্টার আলবনের সাথে ওনার একটা যোগ ছিল। মাস্টারমশাই বললেন, এই তোরা আজকে এসে আমার সাথে একটু দেখা করবি তো সন্ধ্যার পরে। তা আমরা খুব ভাবলাম মাস্টারমশাই কি বলবে, কেন কি বলবে, না রকম চিন্তা করছি। সেই বয়সে স্বাধীনতা আন্দোলন চলছে, তখন চারদিকে ধর্মানো চলছে, না তো টের পেয়ে যাবেন জানাতে 3টা সন্দেহ করবো। সন্দেহকারী বুঝে আমি দিয়েছি, তখন বেরিয়ে গেলে এদিকে দেখতে পাবে না। ফুলের বনের কাছে গিয়া রাজপুত্র দেখেন। ঠিক এখানে মহারাজের পাঠদান এবং স্বদেশী আন্দোলনে যোগ দেওয়ার কিছু মুহূর্ত দেখানো হচ্ছিল। সাহেব যে পরিচয় আমরা পেয়েছিলাম, তিনি চট্টগ্রাম মাস্টার উঠোনের একজন অংশীদার, লোকনাথ বল, সূর্য সেন, এদের দল উনি ছিলেন। কেজিরত ওয়ান্ডার সেই নেতাজি মাঝে মাঝে আমরা ভয়েস শুনতে পেতাম রেডিওতে। আর चिरकालीन पोषण के कारण
दरिद्रता की चक्की में पीट रहा है। महामारी आदि बीमारियों का भारत घर हो रहा है। निरक्षरता अभी फैली हुई है। वैज्ञानिक साधन हमें मुयस्सर नहीं, इससे खेती की उन्नति कर सके। दो शाम रोटी मुहाल है। इन सब पूर्ण की एकमात्र रामबाण औषधि आजादी है। बात का मुक्तमता हमारे देश के গাছপালা শাক পাতা সব খেলো, ছোটখাটো পশু পাখি যাচ্ছিল, ছাগল টাগল সেসব খেয়ে ফেললো। সেইটাই গ্রামের লোকেরা সব ইয়ে হয়ে গেল। তখন তারা দলে দলে সকলেছে ভাত দাও, ফ্যান দাও বলে চিৎকার করতে লাগলো। আর তারা ওই মাইলো খেয়ে ওই নম্বরখানা খুলেছিল জায়গায় জায়গায়। সেই নম্বরখানায় সব খেয়ে অসাদের মধ্যে পাগলি ফুলে মরে দিত। তারপর সকালবেলা দেখতাম বড় বড় গাড়ি এসে সেগুলো নিয়ে সেই কোথায় নিয়ে যেত, কোথায় ফেলতো জানতাম না। এবার তো নদীতে ফেলতে, এবার তো মাটির নিচে কবর দিচ্ছে, যাই একটা হতো। টিকিটিং হলো, সন্ধ্যাবেলায় সে ছাত্রদেরকে মারপিট করলো, তারা ধরে নিয়ে গেল, নানা রকম পিটাপাটি করলো। আমরা খুব চাপিয়ে পড়লাম। কিন্তু আমরা বিভিন্ন রকমের স্বাধীনতা সংগ্রামে লিপ্ত হয়ে পড়লাম ছোটখাটো ভাবে। আমাদের যে ক্ষমতা ছিল সে অনুযায়ী পরবর্তী সময় ভারত স্বাধীন হলো। শরীর মহারা শিখায়নি, জাগ্রত ভগবানের শিক্ষা দিয়েছে। 72 সালে তখন 3 বছর এসেছিল, মানে টিফিন খরচা দিয়েছিল 30 টাকা করে। আর বলে ডাক্তারবাবু পিকে হয়ে তোমাকে বেতনটা দেবে, আমি তোমাকে এটা খরচা, তুমি যে 7টায় যাবে 4টায় বেরোবে আসবে, আর আমি এটা টিফিন খরচা তোমাকে 300 রুপি বের করেছিল। ঠিক ছিল। ঢাকা রাজা ছিলেন, মায়ের আসলে না তাকে ঘরে থাকতে দেবে আর খাওয়া দাওয়ার ব্যবস্থা করল। তাহলে রাজামশাইকে বললাম, সে রাজামশাই আপনার বাড়ি যদি থাকি তাহলে লোকে আমার সঙ্গে চাল ডাল দিয়ে দিই। ও মহারাজ যখন ওদেরকে বোঝাতে গেছে, মহারাজ করে ওটা মেরেছে। সেটা আমি শুয়ে যাচ্ছি, ঘুমাই নেই, পদে আছে পিঠে খুব জামাটা হেরে গেলে লাইটে আস্তে 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 চলে গেল। আমি পরের দিন আমি একদিনকে বললাম যে আমার জামা। তারপর যে একদিন ভাগ নয় তার পিছিয়ে একদিন বিখ্যাত পিকে ঘোষ আমার কাছে এসেছিল। সকালবেলা দেখা গেল ওরা কোটও নেই, ওর জামাও নেই, ছাতাও নেই। ওই জায়গাতে থাকতে থাকতে বাড়িতে বললাম তো বলে যাবে রোজা। আমরা রোজা বললো মহারাজ এরাই রোজা দিনকে মালটা কিনে 100 টাকার মাল 10 টাকার দিয়ে ওরা কিনে, ওরা সেই সব লোক। ও তাই কি নাম? আমি বললাম প্রাইভেট টিচার। আমরা এইসব করে হ্যাঁ। তখন ভাগ্যক্রমে সে সময় এখানে যে ইডিও হয়ে এসেছিলেন দিলীপ মুখার্জি,
সে এটা আমাদের সাথে কেউ তিনি ছিলেন তার সকল বন্দ্যোপাধ্যায়, এটা তার ভাই পার্বতী মেয়েকে বিয়ে করেছিল এই লাভপুরে নীলবাবুকে কনস্টেবলকে, এখানে থানা কনস্টেবল চিনে কে রে বলে অমুকে ওই দইটা তার মারবো দিয়ে সমাজ জেলে রাখবো। তারপরে রাখুন দিলে তুমি কয়দিন আছো, তুমি তো বদলে যাবে। আমি তো এখানে এসেছি থাকবার জন্যে, এদের জন্য এসেছি, কাজে ধরে আনলে চলবে না। ওর মুখে কিন্তু হাসি ফোটাবো, সেদিকে বলবে যে আমার আশাকে সার্থক হইবে। তখন বললাম মহারাজ আমি থাকতে থাকতে দেখতে পাবো না, তুমি থাকলেই দেখতে পাবে। এখন সেই লোকটাকে পরে আমি যখন রাস্তায় দেখছি, আমাকে দেখি মনে এই যে এই লোকটা, তা আমি ওকে ডাকি শোন দয়ালবাবু সারা দয়ালবাবু বলে চলে গেল। আবার তারপরে আরেকদিনকে দেখছি দয়ালবাবু রাত্রে মদ খেয়ে দিয়ে সব ঠিক করেন, দিনে আসেন না, একটু কথা বলবো, একসাথে বলবো। সারা ইয়ে হয়ে যেতে স্বামী হয়ে যেতে বলে বলে চলে গেল। তারপরে দয়ালবাবু আমাকে দেখলেই পালাচ্ছে, আমাকে দেখছি কি রাস্তার দিকে দমে পালিয়ে চলে যেত। তা দিল্লি যাও সকাল তুলে বলা সে কি করে, আমি সে আমার দিকে আমি তখন ওদের বললাম যে আরে আরো 2 কিলো করে চাল দেবো, তোদের একটু কাজ করতে হবে, তোদের একটু কাজ করতে হবে। কি কাজ? তোরই কাজ তুই কর। লোক রাখলাম, ভিডিও আমাকে হেল্প করলো, ভিডিও করলো, 28টা ঘর, 28টা ঘর করে দিলাম। 28টা ঘরের জন্য আমি আপনাকে অ্যাডজাস্টার দেবো। রোজানো বললো আমি টাকা টানবো, জমাতে ধরে খেয়ে নেন, আর মিস্ত্রি খরচা আমি দেবো। যে আমি নাম্বার চুরি করিলে বলি তো আমার 2 কিলো চাল দেবে। তারপরে কাজে নিয়ে আসলাম, যে একটু কাজ করলে যে আর 2 কিলো করে পাবো। মেঘা মানিক ট্রাস, এই অঞ্চলের ট্রাস ছিল মেঘা মানিক। পুলিশ এসে বলো মহারাজ মেঘাকে গুলি করে মার ইয়ে হয়েছে, অর্ডার হয়েছে। আমাদের লোকটাকে মেরে দেবে, দাঁড়াও না দেখি না কি করা যায়, বাঁচান দেয় কিনা। মেঘাকে দেখলাম মেঘা তোকে তো গুলি করে মেরে ফেলবে, মারো, তাতে কি হয়েছে? পুলিশ দেবের বলে করছিল, মারতে পারে নেই, কলকাতাটা প্লে এটা ওকে বাইরে ফেলবে, এখানে নিয়ে আসলো না। মেঘাকে এখানে ভেসে এই যে ভাঙাতাম ধামাইটা এখানে ভাঙা দিল, পাথর ভাঙে। মেঘা বলো মেঘা রে তোর আর কি লাগবে, তুই বল না। না তুমি 2 কিলো চাল দাও, আমার ছেলে মেয়ে মা আছে একটা বিধবা বুড়ো খাবে, 2 কিলো চাল, আর তোর বউ আসলে আরো 10টা টাকা দিতাম। মেঘা এখানে থাকে। এখানে মহারাজের নিজের হাতে স্থাপন করা স্কুলগুলো দেখানো হচ্ছিল। লোক তোরা এত বিষাক্ত।
অনেক গরিব দুঃখীদের জন্য আত্মের সেবায় তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তো ওনার রূপ গুণে বা বর্ণন করার সামর্থ্য আর কিছু নয়। গোটা দেশবাসীর জন্য, শুধু ভারতবর্ষ নয়, সমস্ত বিশ্বভবনে তিনি উদ্দীন হয়ে এক জগৎকে জানাচ্ছেন তুরীয় চিরন্তন শাশ্বত শান্তির সন্ধান। हाँ, महाराज जी हम लोग को आइडिया दिए, महाराज आइडिया दिए और महाराज हम लोग को मशीन वगैरह दिए। हाँ, हम लोग को सजेशन दिए कि आप लोग कि वो ये चीज करवा चुके हैं वहाँ पर। महाराज हमारे की बोल वही कंपनी हमारे ऑल इन ऑल আছে।